সুশোভনবাবু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাঁচা পাকা দাড়িগুলো দেখে ভাবলেন, সত্যি এটা কি তিনি? এতদিন চুল দাড়ি রং করেছেন, আজ আর নয়। মন চাইছে না, থাক না, কার জন্যই বা করবেন। আজ তো আর সুমিতা নেই। দীর্ঘ ৩৫ বছর একটি বেসরকারি ব্যাংকের উচ্চ পদে আসীন ছিলেন। নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলাই ছিল তার জীবনের মূল মন্ত্র। কিন্তু অবসরের ঠিক ৬ মাসের মাথায় তিনি টের পেলেন, আজ তিনি এক শীততাপ নিয়ন্ত্রিত খাঁচায় বন্দী। এই বর্তমান শৃঙ্খলা আসলে একটি সোনালি খাঁচা। স্ত্রী সুমিতা চলে গিয়েছেন আজ ৩ বছর। ছেলে সায়ন আর বৌমা মালিনী দুজনেই তথাকথিত উচ্চশিক্ষিত এবং প্রগতিশীল। কিন্তু তাদের প্রগতিশীলতার সংজ্ঞা হলো বাবাকে একটা ড্রয়িং রুমের শোপিস বানিয়ে রাখা। খাঁচার নিয়মাবলীর ২-১টি উদাহরণ এই রকম। সকাল ৮টায় সায়ন ডাইনিং টেবিলে বসে বলল, বাবা, আজ তোমার চেক আপ। ড্রাইভারকে বলেছি তোমাকে ক্লিনিকে নামিয়ে দিতে। প্রতিদিন বিকেলে তাকে ক্লাবে যেতে হয়, কারণ সায়ন মনে করে তার এবং বাবার স্ট্যাটাসের সাথে ওটাই মানানসই। অথচ সুশোভনবাবুর মন পড়ে থাকে গঙ্গার ঘাটে, যেখানে সাধারণ মানুষের ভিড়ভাড়ে গরম চা আর জীবনের কোলাহল থাকে। তার মনে হচ্ছিল তিনি ধীরে ধীরে এক রোবটে পরিণত হচ্ছেন, যার রিমোট কন্ট্রোল রয়েছে তার ছেলে আর বৌমার হাতে। আর হ্যাঁ, সুশোভনবাবু বরাবরই একটু ভোজন রসিক ছিলেন। বৃষ্টির দিনে একটু গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বা শীতের সকালে কড়াইশুঁটির কচুরি ছিল তার পরম তৃপ্তি। কিন্তু মালিনীর কড়া নির্দেশ, বাবার কোলেস্টেরল বর্ডার লাইনে, হার্টের অবস্থা বুঝতে হবে। ফলে প্রতিদিন সকালে সেই একই ওটস আর চিনি ছাড়া লিকার চা, ৩ দিন সেদ্ধ ডিম, দুপুরে সেদ্ধ সবজি, মাছ আর নামমাত্র তেলের পাতলা ঝোল। মাঝে মধ্যে যখন তিনি লুকিয়ে একটা মিষ্টি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সায়ন কড়া চোখে তাকিয়ে বলতো, বাবা, সেলফ কন্ট্রোল করতে শিখতে হয়। শরীর খারাপ হলে তো আমাদেরই দৌড়াদৌড়ি করতে হবে। অথচ পাশের ঘরে সায়ন মালিনীর পিৎজা আর বিরিয়ানির গন্ধে সুশোভনবাবুর ঘরটা মম করত। তিনি বাড়িতে হালকা সুতির লুঙ্গি আর ফতুয়া পরে থাকতে ভালোবাসতেন। কিন্তু মালিনীর আপত্তি, বাবা, এটা তো আমাদের সেই পুরনো উত্তর কলকাতার বাড়ি নয়। এখানে লিফটে কত হাই প্রোফাইল মানুষ ওঠানামা করে, আপনি ওসব সোকল্ড মিডল ক্লাস পোশাক পরবেন না। ফলে বাড়িতেও তাকে ইস্ত্রি করা খটখটে পাজামা পাঞ্জাবি বা টি শার্ট পরে থাকতে হতো, যা তার কাছে মনে হতো বাইরের কোনো ইউনিফর্ম। মালিনী সুশোভনবাবুকে লিকার চা দিয়ে বলে, ড্যাড, তোমার ওই পুরনো আমলের ইজেল আর রঙের বাক্সগুলো আর তোমার আর মায়ের পুরনো ছবিটা এই ঘরের সঙ্গে বেমানান। ফ্রেমটা রং চটে গেছে, ওগুলোকে স্টোর রুমে পাঠিয়ে দিয়েছি। ঘরটা কেমন যেন লাগছিল, তোমার ছেলে নতুন করে বানিয়ে দেবে। সুশোভনবাবুর বুকটা ধক করে উঠল। অবসর নেওয়ার পর তিনি ভেবেছিলেন ছোটোবেলার সেই ফেলে আসা শখ, ছবি আঁকা, আবার শুরু করবেন। তার আঁকা ছবির একসময় বেশ কদর ছিল। কিন্তু মালিনীর মতে ঘরে তেলের রঙের গন্ধ হলে নাতির অ্যালার্জি হতে পারে, আর ওগুলো এই আধুনিক ফ্ল্যাটের সাথে বেমানান। দাদুর এত প্রতিভা নাতিও দেখে শিখবে, সেটা তাদের মাথায় আসে না। দরকার হয় ছেলেকে আঁকার স্কুলে ভর্তি করাবে, শুধু যে ইজেল রং তুলি তাই নয়। সুশোভনবাবুর পড়ার টেবিল থেকে তার পুরনো ডায়েরি, মরচে ধরা ফাউন্টেন পেন, সব কিছু অপ্রয়োজনীয় জঞ্জাল বা ব্যাকটেরিয়ার আড়ত তকমা দিয়ে স্টোর রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বদলে ডেস্কে বসানো হয়েছিল একটা শৌখিন ইনডোর প্ল্যান্ট, যার সাথে সুশোভনবাবুর কোনো আত্মিক যোগ ছিল না। সেদিন বৃষ্টি নামছিল খুব। সুশোভনবাবু চুপি চুপি স্টোর রুম থেকে তার ভাঙা ইজেল
আর কয়েকটা রং বের করলেন। কিন্তু তখনই মালিনী ঘরে ঢুকে কপালে ভাঁজ ফেলে বলল, বাবা, আবার এই নোংরা ঘাটাঘাটি? আপনাকে না বলেছি ড্রয়িং রুমে বসে টিভি দেখুন? একটু পরেই আমাদের গেস্ট আসবে, অযথা ঘর নোংরা করবেন না। সুশোভনবাবু সেদিন কিছু বললেন না, শুধু বুঝতে পারলেন এই বাড়িতে থাকলে তার শিল্পী মনটা আর স্বাধীন সত্তা তিলে তিলে মারা যাবে। তিনি স্থির করলেন জীবনের শেষ ইনিংসটা তিনি নিজের ক্রিজে খেলবেন। পরদিন ভোরে যখন সায়ন আর মালিনী অঘরে ঘুমাচ্ছে, সুশোভনবাবু একটা ছোট্ট ব্যাগে কিছু টাকা পয়সা, গুটিকয় জামাকাপড় আর তার তুলি ও রঙগুলো নিলেন। ব্যাংকের লকার থেকে স্ত্রী সুমিতার বিয়ের কিছু গয়না, যেগুলো ওর স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলেন, আর সম্পত্তির কাগজগুলো আগেই সরিয়ে ফেলেছিলেন। তিনি এখন অচিন পথের যাত্রী। হাওড়া স্টেশনে যখন তিনি পৌঁছালেন, তখনও ভোরের কুয়াশা কাটেনি। তিনি কোনো বিলাসবহুল ট্রেনের বাতানুকূল টিকিট কাটেননি। একটি এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরার টিকিট কিনে ট্রেনের এক কোণে বসেছিলেন। তার মনে হলো সুমিতা থাকলে এখন আলুর পরোটা, ডিমের অমলেট, একটু সেই পছন্দের আচার ব্যাগ থেকে বের করে আমার হাতে দিত। ও যেন আমার পাশেই বসে আছে। ও যে নেই ভাবতেও পারছি না। চোখের কোণটা চিকচিক করে উঠল। রুমাল দিয়ে চোখের জল মুছলেন। নিজেকে সামলে জানালার বাইরে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। বহুদিন পর তিনি যেন আজই প্রথম নিঃশ্বাস নিচ্ছেন। তার গন্তব্য উত্তরবঙ্গের একটি ছোট পাহাড়ি গ্রাম, কালিম্পংয়ের আরও কিছুটা গভীরে। সেখানে তার এক পুরনো বন্ধু একটা ছোট্ট হোমস্টে চালায়। বন্ধুটিকে আগেই ফোন করে রেখেছিলেন। পাহাড়ি আঁকামাকা পথ বেয়ে যখন তার গাড়িটা ছোট্ট কাঠের কুটিরের সামনে থামল, সুশোভনবাবু অনুভব করলেন এক অদ্ভুত শান্তি। এখানে কেউ তাকে ব্যাংক ম্যানেজার বা আদর্শ বাবা হিসেবে চেনে না। এখানে তিনি শুধু একজন মানুষ, যার হাতে তুলি আছে। পর পাহাড়ের সেই নির্জনতায় গিয়ে তিনি যখন প্রথমবার স্থানীয় দোকানের গরম মোমো আর ঝালঝাল চাটনি খেলেন, তার মনে হলো অনেক বছর পর তার জিভটা আবার স্বাদ ফিরে পেয়েছে। সেখানে কোনো ক্যালোরি মেপে দেওয়ার মেশিন নেই, আছে শুধু পাহাড়ের অফুরন্ত বাতাস আর নিজের মর্জিতে বাঁচার আনন্দ, যেন নতুন করে বেঁচে ওঠা। মাসখানেক পরের কথা। সুশোভনবাবু এখন পাহাড়ের ঢালে বসে ক্যানভাসে নীল কুয়াশার ছবি আঁকেন। স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের তিনি ড্রয়িং শেখান। বিনিময়ে তারা তাকে নিজেদের ক্ষেতের তাজা সবজি আর অকৃত্রিম ভালোবাসা দেয়। সায়ন অনেকবার ফোন করেছে, হুমকি দিয়েছে, এমনকি ক্ষমাও চেয়েছে ফিরে যাওয়ার জন্য। সুশোভনবাবু শান্ত গলায় শুধু এইটুকুই বলেছেন, খোকা, তোদের ফ্ল্যাটে জায়গা খুব কম ছিল, সেখানে আমার স্বপ্নগুলো আরতো না। আজ এই দিগন্ত বিস্তৃত পাহাড় আর খোলা আকাশটাই আমার ঘর, আমার বাসস্থান। আমি এখানে শান্তিতে আছি। আমার বন্ধু, সে একজন ডাক্তার, সে আমার ভালোই খেয়াল রাখে। সুশোভনবাবু এখন আর দামি স্যুট পরেন না। সাধারণ পাজামা পাঞ্জাবিতেই তাকে বেশি উজ্জ্বল দেখায়। মাঝে মধ্যে সন্ধ্যায় একা বসে যখন পাহাড়ের বুকে নেমে আসা অন্ধকারের দিকে তাকিয়ে থাকেন, তখন মনে হয় মানুষ একা জন্মায়, একাই মরে। কিন্তু মাঝখানের সময়টুকু যদি সে নিজের মতন করে বাঁচতে না পারে, তবে সে জীবনের কোনোই দাম নেই। তিনি আজ নিঃসঙ্গ নন, তিনি আজ মুক্ত। তার রঙের বাক্সে এখন পৃথিবীর সব রং ধরা দেয়, কারণ তার মনের জানালাটা আজ সত্যি সত্যিই খোলা। তিনি বুক ভরে নিঃশ্বাস নেন।